বাস। ওকে, তো কেস ওয়ানে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম যে বেঞ্জিনের কাছে যে গ্রুপগুলো থাকবে সেগুলো সেম গ্রুপ হবে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে নাম্বারিং দিয়েও করিয়েছিলাম, আবার অর্থ প্যারা দিয়েও করিয়েছিলাম। যেমন ধরো এই কম্পাউন্ডটা, যদি আমি এটাকে প্যারা পজিশন ধরে নিই তাহলে অবভিয়াসলি এটা অর্থ পজিশন হয়ে যাচ্ছে। তাহলে অর্থ পজিশনের একটা ক্লোরো গ্রুপ, আবার প্যারা পজিশনেও একটা ক্লোরো গ্রুপ, তাহলে কম্পাউন্ডটার নাম কি হয়ে যাচ্ছে? অর্থ ডাইক্লোরো বেনজিন। আর যদি নেমিং এর বেসিসে করি, এখানটায় নাম্বার ওয়ান, এখানটায় নাম্বার টু দিলে এটা হয়ে যাবে 1,2 ডাইক্লোরোবেনজিন। তাহলে আমরা নেমিংটা এভাবে করতে পারি। আবার দ্যার ইজ অ্যানাদার ওয়ে, আমরা ওই অর্থ ডাইক্লোরোবেনজিন করেও করতে পারি। এবার আজকে কেস টু করবো। এবার কেস টুতে ব্যাপারটা কি হবে? কেস টুতে হয়ে যাচ্ছে যে উই আর ইউজিং ডিফারেন্ট গ্রুপস ইউজ করছি। এবার ডিফারেন্ট গ্রুপ ইউজ করলে ক্যাচালটা কি হবে সেটা একটু দেখা যাক, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাদের একটা প্রায়োরিটি অর্ডার লেখাচ্ছি। এই প্রায়োরিটি অর্ডারটা রোববারের মধ্যে মুখস্থ করে আসবে। প্রায়োরিটি অর্ডার প্রত্যেককে বলছি রোববারের মধ্যে মুখস্থ করে আসবে। বন্ড COOH গ্রেটার দেন বন্ড SO3H গ্রেটার দেন বন্ড CONH2 গ্রেটার দেন বন্ড CN মানে সায়ানাইড গ্রুপ গ্রেটার দেন বন্ড CHO, মানে অলমোস্ট ইকুয়ালস টু দ্যাট অর্ডার অফ আইউপ্যাক গ্রুপ, একই জিনিস। কিটোন গ্রুপ মানে এটা কিটো গ্রুপ বলা হয় অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে CH2OH গ্রুপ, এটাকে বলা হয়, এটা কি জিনিস পরে বলবো, অ্যালকোহল তো বোঝাই যাচ্ছে। বন্ড CH3 গ্রুপ মানে মিথাইল গ্রুপ যেটাকে বলা হয়। তারপর হচ্ছে হাইড্রক্সি গ্রুপ, তারপর হচ্ছে অ্যামিন গ্রুপ, দেন হচ্ছে নাইট্রো গ্রুপ মানে বন্ড NO2, দেন হচ্ছে হ্যালোজেন্স মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিনস। তো পরের দিনের মধ্যে অবশ্যই এই অর্ডারটা কিন্তু মুখস্থ করে আসবে, কারণ তোমাদের অনেক সিনিয়র দাদা দিদিরা এগুলো মুখস্থ করে না। এই স্যার এত মুখস্থ করা যায় না। আলটিমেটলি কি হয়, সাফার করে। কিরকম সাফার করে? এগুলো মুখস্থ রাখতে না পারলে আর তোমরা কম্পাউন্ডে নেমিং করতে পারবে না। তখন আমাকে জিজ্ঞেস করতে হবে কীরকম নাম হবে, কীরকম নাম হবে একটু বলে দাও। যদি করো তাহলে এখনই বুঝতে পারবে, ঠিক আছে। এবার ফার্স্ট অফ অল এই কম্পাউন্ডটা ভালো করে বুঝবে কি বলতে চাইছি। সবাই ভালো করে শোনো, তারপরে লিখবে। ধরো আজকে এই কম্পাউন্ডে ছিল এই গ্রুপটা, ওকে। কি নাম এটার? স্যার এটার নাম তো ক্লোরোবেনজিন। এটার নাম তো ক্লোরোবেনজিন, ওকে। অ্যান্ড ইফ দিস ইজ ক্লোরোবেনজিন, তাহলে এই পজিশনটা যেখানটায় গ্রুপটা অ্যাটাচড হয়ে রয়েছে এটা হবে প্যারা পজিশন, এটাও হবে প্যারা পজিশন, এটা হবে অর্থ, এটা হবে অর্থ, এটা হবে মেটা, এটা হবে মেটা। ইয়েস, আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট। বাট আজকে যদি এই কম্পাউন্ডটায় আমরা একটা অ্যামিনো গ্রুপ ঢুকিয়ে দিই, মানে কম্পাউন্ডটা কীরকম হয়ে যাবে? আচ্ছা, কোন পজিশনে ঢোকাবো? ধরো ঢোকাচ্ছি এই পজিশনটায়। তাহলে আমাকে তোমরা বলতে পারবে প্লিজ, প্রত্যেকে রেসপন্স করবে, অ্যামিন গ্রুপটা কোন পজিশনে ঢুকলো? অর্থ, প্যারা না মেটা? অ্যামিন গ্রুপটা কোন পজিশনে ঢুকলো? মেটা। প্রত্যেকে, ইজ ইট মেটা? ইয়েস, ইটস মেটা পজিশন। তাহলে অ্যামিন গ্রুপটা মেটা পজিশনে ঢুকেছে। বাট না, কেন না? বিকজ আজকে যখন শুধু ক্লোরিন গ্রুপ ছিল, দেন হি ওয়াজ দ্য মেইন ফাংশনাল গ্রুপ। বাট ওয়েন বোথ ক্লোরিন অ্যান্ড অ্যামিনো গ্রুপ ইজ প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড, ইউ হ্যাভ টু চেক কার প্রায়োরিটিটা বেশি। সো অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি লিস্ট আমরা দেখতে পাচ্ছি হ্যালোজেনের আগে থাকে অ্যামিনটা। সো অ্যামিনো গ্রুপ হোল্ডস দ্য হাইয়েস্ট প্রায়োরিটি among this compound। ভালো, তাহলে দিস উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য মেইন গ্রুপ বা মেইন ফাংশনাল গ্রুপ। দিস উইল বি কনসিডার্ড অ্যাজ দ্য মেইন ফাংশনাল গ্রুপ। তাহলে এখন তোমরা আমাকে বলো, এটা যদি মেইন ফাংশনাল গ্রুপ হয় তাহলে এই পজিশনটাকে আমরা কি বলবো? দিস পজিশন উইল বি কনসিডার্ড অ্যাজ প্যারা। উল্টো দিকের এই যে পজিশনটা এটাও হয়ে যাবে প্যারা। এদিকের পজিশনটা হয়ে যাবে অর্থ, এদিকের পজিশনটা হয়ে যাবে অর্থ, এই পজিশনটা হয়ে যাবে মেটা, এই পজিশনটা হয়ে যাবে মেটা। তাহলে এবার তোমরা আমাকে বলো কোন গ্রুপটা অ্যাকচুয়ালি মেটা পজিশনে রয়েছে, অ্যামিন গ্রুপ না ক্লোরিন গ্রুপটা? স্যার অ্যামিন ক্লোরিন। গ্রুপটা, এই সরি ক্লোরিন গ্রুপটা, ঠিক আছে। সো এটা কিন্তু আমাকে বুঝতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই অর্ডারটা আমরা আঁকছি আমরা কিন্তু পারবো না। আচ্ছা, এবার তাহলে এটা নামটা বলো আমাকে। একটা কাজ করছি, আমি অ্যামিনটাকে মাথায় এনে লিখছি, হ্যাঁ, কম্পাউন্ডটাকে ঘুরিয়ে দিলাম। তাহলে এটা নামটা কি হবে? এটা নামটা হবে হচ্ছে, এমনিতে যখন ক্লোরিন গ্রুপটা থাকে না তখন কম্পাউন্ডের নাম কি হয়? স্যার অ্যানিলিন। বাট নাও দ্য ক্লোরিন গ্রুপ ইজ অ্যাটাচড ইন দ্য মেটা পজিশন, তাহলে নামটা কি হবে? মেটা ক্লোরো অ্যালিনিন, মেটা হাইফেন ক্লোরো অ্যানিলিন, মেটা ক্লোরো
অ্যানিলিন। দিস ইজ মেটা ক্লোরো অ্যানিলিন। গট ইট? আচ্ছা, আর যদি নাম্বারিং করে করি তাহলে কিরম হবে? ইট উইল বি 1 এদিকে হতে পারে, 2 আবার এদিকে হতে পারে 2। কোন দিক থেকে 2টা হবে? স্যার সেদিক থেকেই নাম্বারিংটা করবো যেদিক থেকে গেলে ক্লোরিন গ্রুপটা আগে আগে পাচ্ছি। তাহলে অবভিয়াসলি ফ্রম দ্য রাইট সাইড, তাহলে 1 2, দিস উইল বি 3 4 5 অ্যান্ড দিস উইল বি 6। তাহলে নামটা কি হয়ে যাচ্ছে? নাম হয়ে যাচ্ছে 3 ক্লোরো অ্যানিলিন। 3 ক্লোরো অ্যানিলিন করে ফেলো। 3 ক্লোরো অ্যানিলিন। 3 ক্লোরো, হ্যাঁ ঠিক আছে, 3 ক্লোরো অ্যানিলিন। আই হোপ ইট ইজ ক্লিয়ার। 3 ক্লোরো অ্যানিলিন। আচ্ছা, তোমাদেরকে এটা করতে দিচ্ছি, করে দাও। রোববারের মধ্যে আমার ওই বেনজিন গ্রুপগুলোর নামগুলো আর এই প্রায়োরিটি অর্ডারটা মুখস্থ চাই কিন্তু, হ্যাঁ? কেউ যেন না করে আসে, না করে যেন কেউ না আসে। আর একটা কথা, পারফেক্ট 7:30টার মধ্যে যেন সবাইকে ঢুকতে দেখি। যারা ঢুকছে খুব ভালো কথা, যারা ঢুকতে পারছো না তাদেরকে বলছি 7:30টার মধ্যে ঢুকবে, তার জন্য 5টা অ্যালার্ম লাগাও প্রয়োজনে। রোজ রোজ বলতে ভালো লাগছে না। চলো এই কম্পাউন্ডটার নাম করো। হোয়াট ইজ দ্য নেমিং? হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? তাড়াতাড়ি। প্রথমে চেক করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য মেইন ফাংশনাল গ্রুপ। দুখানা গ্রুপ আছে, একটা হাইড্রক্সি গ্রুপ আর একটা স্যার হয়ে গেছে। নাইট্রো গ্রুপ। সো স্যার অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি লিস্ট উই ক্যান সি দ্যাট ফেনল, ফেনল বলছি, হাইড্রক্সি গ্রুপ ওটার প্রায়োরিটি বেশি নাইট্রো গ্রুপটার থেকে। তার মানে এটা হচ্ছে মেইন ফাংশনাল গ্রুপ, এটা হয়ে যাবে স্যার ও নাইট্রোফেনল। ইয়া। সো এখানটায় তার মানে এটার রেসপেক্টে এটাকে আমরা প্যারা বলবো, এটা হয়ে যাবে অর্থ। তার মানে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপটা রয়েছে, তার নামটা কি হবে? অর্থ নাইট্রো। আর শুধু বেঞ্জিনের মাথায় ওইস থাকলে কম্পাউন্ডটার নাম হয় হচ্ছে ফেনল। সো দ্য নেম উইল বি অর্থো নাইট্রো ফেনল। অর্থো নাইট্রো ফেনল। গট ইট? আচ্ছা, হোয়াট উইল বি দ্য নেম অফ দিস স্ট্রাকচার? এটা করো। ফাস্ট ফাস্ট ফাস্ট। স্যার প্যারাঅ্যামাইন বেনজিন একটা মিনিট। সালফিউরিক আচ্ছা বাকিরা কোথায়? অ্যাসিড। একটা মিনিট। শুধু অরিত্র রেসপন্স করছে, বাকিরা কোথায়? শুভম কোথায়? পৌশালী, পৌশী কোথায়? অব্র, তোমাদের রেসপন্স কোথায়? তোমরা ক্লাসে নেই নাকি বুঝতে পারছো না? ইফ দের ইজ এনি প্রবলেম তাহলে আমাকে বলো, আদারওয়াইজ রেসপন্স করার চেষ্টা করো। একজনই রেসপন্স করে বাকিরা সবাই কি চুপ করে লিখবে নাকি? বুঝতে না পারলে জিজ্ঞেস করে নাও, বাট রেসপন্স করার চেষ্টা করো। সো এটার নামটা কি হবে? SO3H আর NH2 গ্রুপ দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি SO3H অনেক আগে রয়েছে। তো অবভিয়াসলি এটা রেসপেক্টিভ নেমিংটা হবে, বেঞ্জিনের উপর SO3H থাকা মানে হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আর এই NH2 গ্রুপটাকে আমরা বলেছি অ্যামিনো গ্রুপ। তো অ্যামিনো গ্রুপটা কোন পজিশনে রয়েছে? উই ক্যান সি যে অ্যামিনো গ্রুপটা রয়েছে হচ্ছে প্যারা পজিশনে, কারণ এটা যদি প্যারা হয় এটাও প্যারা। সো নামটা কি হবে? এটা নামটা হয়ে যাবে হচ্ছে প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক গ্যাপ দিয়ে অ্যাসিড। ঠিক আছে, অ্যাসিড নামটার আগে গ্যাপ দেওয়া হবে। সো প্যারা অ্যামিনো বেনজিন সালফোনিক একসঙ্গে, তারপরে অ্যাসিড। আর এটার নামটা এমনিতে নাম্বারিং দিয়ে কি হতো? এটা হতো 1, এটা হতো 2, তাহলে নামটা হতো 2 নাইট্রোফেনল। 2 নাইট্রোফেনল, এটার নামটা কি হবে নাম্বারিং দিয়ে? 1 2 3 4। তো এটা হবে 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড করে ফেলো।
হয়ে গেছে স্যার। সবার হয়েছে? স্যার একটু বাকি। ফার্স্ট হয়ে গেলে বলবে। শুভম ডান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, সো কেস 2 তো হলো, এবার আমরা আসছি কেস 3-তে। কারোর এই কেস 2 নিয়ে কোনো ডাউট থাকলে বলবে, বিকজ একটা জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের যদি এই প্রায়োরিটি অর্ডারটা মনে থাকে, দেন উই ক্যান ইজিলি গো উইথ দ্য নেম অফ দ্য স্ট্রাকচার। যে কোনো স্ট্রাকচার দেওয়া থাকুক না কেন, আর যে কম্পাউন্ডে যে গ্রুপ দেওয়া থাকুক না কেন, আমরা করতে পারবো। সো দ্য অনলি প্রবলেম ইজ আমাদের এই অর্ডারটা মনে রাখতে পারলেই খেলা হয়ে গেল। আর ফেলে রাখবে না, এই অর্ডারটাকে সবাই ফেলে রাখি, ইনক্লুডিং মি। আমিও ফেলে রেখেছিলাম অর্ডারটা, পাত্তা দিইনি, আমাকে সাফার করতে হয়েছে। তোমাদের জন্য এটা করতে না হয়। চলো কেস 3। এবার কি হচ্ছে, ডিফারেন্ট গ্রুপস রয়েছে, বাট ওরা দেখা যাচ্ছে সেমই প্রায়োরিটি অর্ডার হোল্ড করছে। মানেটা কি? ধরো তোমাদেরকে বললাম, হোয়াট অ্যাবাউট দিস হ্যালোজেনের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি ওদের মধ্যে ইন্টারনাল কোনো অর্ডার বলেছি যে ফ্লুরিনেরটা আগে হবে, ক্লোরিনেরটা তারপরে? না, এরকম তো কিছু বলিনি। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা প্রত্যেকেই সেম প্রায়োরিটি হোল্ড করে। তাহলে ওরা যদি কোনো কম্পাউন্ডে একসঙ্গে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রায়োরিটি কী করে সেট করা হবে? যেমন ধরো বললাম এই কম্পাউন্ডটা, কেস 3। এটা কেস 3 তো? ইয়া, কেস 3। সো কোনো একটা বেঞ্জিন গ্রুপ, যেখানে এখানে ধরো আছে ফ্লুরিন, এখানে আছে ক্লোরিন, এরকম কম্পাউন্ড। এবার আমাকে বলো এখন কি করে তোমরা প্রায়োরিটি সেট করবে? যখন ওয়েন there is 2 or more than 2 halogen groups are present in a same benzene compound, তখন আমাদের প্রায়োরিটি চেক করতে হবে অ্যাকর্ডিং টু কি হবে বলো তো, দেয়ার অ্যালফাবেটিক্যাল অর্ডার। ঠিক আছে? তো অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যদি আমরা দেখি, সো প্লিজ টেল মি যে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কার নামটা আগে শুরু হচ্ছে? স্যার ফ্লুরিন স্টার্টস উইথ এফ, ফ্লুরো, অ্যান্ড ক্লোরিন স্টার্টস উইথ সি, ইটস ক্লোরো। ফ্লুরোবেনজিন, ক্লোরোবেনজিন, কার নামটা আগে হবে তাহলে? অবভিয়াসলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে আগে হবে বলতে কি বলতে চাইছি বোঝো। সো অবভিয়াসলি অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার, সিটা আগে আসবে, তারপরে এফটা হবে। তার মানে নামটা কি হচ্ছে? ইট উইল বি স্যার ফ্লুরোক্লোরোবেনজিন। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ, ফ্লুরোক্লোরোবেনজিন। সেখানে আসছি, বাট তার আগে একটা ফ্লুরো বলছে। তো দেখো, যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসবে, অলওয়েজ কনসিডার দ্যাট টু বি দ্য প্যারা পজিশন। ঠিক আছে? এটা যদি প্যারা হয়, তাহলে প্যারা, এটাও প্যারা, এই দুটো অর্থ, আর এইটা মেটা, দিস ওয়ান ইজ দ্য মেটা পজিশন। পজিশনগুলোকে বার করে রাখলাম। ঠিক আছে? এবার আমাদেরকে বুঝতে হবে যে কোন গ্রুপটার নাম আমরা আগে লিখব, কোন গ্রুপটার নামটা এখানে আগে হবে। স্যার অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা আগে আসছে ওটাকে আগে লিখতে হবে আমাদের। ঠিক আছে? তো অ্যালফাবেটিক্যাল অর্ডারে তো আমাদের ক্লোরো গ্রুপটা আগে আসছে, তাহলে কি ওটাকে আগে লিখবো? ইয়া, ওটাকে আগে লিখতে হবে। সো দ্য নেম উইল বি প্যারা ক্লোরো ফ্লুরোবেনজিন। লেখো প্যারা ক্লোরো ফ্লুরোবেনজিন।
আর নেমিং নাম্বারিং অনুযায়ী করলে কি হবে, এখানটা হবে 1 1 2 3, সো দ্য নেম উইল বি 1 ক্লোরো হাইফেন 3 ফ্লুরো বেনজিন। এই যখন একই কম্পাউন্ডের মধ্যে মোর দ্যান ওয়ান হ্যালোজেন গ্রুপ প্রেজেন্ট থাকে তখন কিন্তু আমরা এই অ্যাপ্রোচটাকে রিজেক্ট করি, তখন আমরা এই অ্যাপ্রোচটাকে অ্যাভেল করি না, আমরা এটাকেই মেনটেন করি, এই নাম্বার দিয়ে করাটা। তোমরা এটা করে দাও আমাকে। চলো এটা করো। তো হয়ে গেছে। সো কী হবে যদি আমরা দেখি এটা ইট স্টার্টস উইথ সি ক্লোরো অ্যান্ড ইট স্টার্টস উইথ আয়োডো, তাহলে প্রায়োরিটি অবশ্যই এটা বেশি পাবে, এটা হয়ে যাবে প্যারা পজিশন। তো এটার নামটা কী হবে, প্যারা ক্লোরো আয়োডোবেনজিন। আর নাম্বারিংয়ের রেসপেক্টে করলে 1 2 3 4, এটা হবে 1 ক্লোরো 4 আয়োডোবেনজিন। কারোর ডাউট থাকলে বলো। দেখো আমার কিন্তু কোনো দরকার নেই এই নেমিংয়ের উপরে এত ক্লাস করানোর, কেউ করায় না, আমি অন্তত দেখিনি, আমাকে কেউ করেনি। তো তোমরা প্লিজ এগুলোর মধ্যে ডাউট রেখো না, কারণ এরপরে কী হয় জানো তো, যখন রিয়াকশানস করাবো 11-এ শুধু বলছি না 12-এও, তখন তো আফটার দ্য রিয়াকশান কম্পাউন্ডগুলোর নাম লিখতে হয়, আমাদের মনে থাকে না, তখন জিজ্ঞেস করতে হয় বারবার, স্যার এটার নাম কি ওটার নাম কি, আমিও তো ভুলে যেতে পারি। ওকে, এবার লেখো। সো আমাদের ডাই সাবস্টিটিউটের মধ্যে কেস 1 কেস 2 কেস 3 হয়ে গেছে। নাও উই আর মুভিং টু ট্রাই সাবস্টিটিউটেড। ট্রাই সাবস্টিটিউটেড, ট্রাই বা তার থেকে বেশিও হতে পারে। ট্রাই অর পলি সাবস্টিটিউটেড বেনজিন গ্রুপস লেখো। ট্রাই অর পলি সাবস্টিটিউটেড মানে তার থেকেও ধরো বেশি থাকলো। ট্রাই অর পলি সাবস্টিটিউটেড বেনজিন গ্রুপস কীরকম, ধরো এইটা চলো এটা নাম করো। সবার আগে বুঝবে যখন একটা মানে দুটোর বেশি সাইড গ্রুপ যেই চলে আসে একটা বেনজিন কম্পাউন্ডে, তখন আর প্যারা অর্থ মেটা এই সমস্ত করা হয় না, যা হবে এবার নাম্বারের বেসিসে হবে, এবারে যা হবে সব নাম্বারের বেসিসে হবে। অ্যাকর্ডিং টু দ্য প্রায়োরিটি অর্ডার আই হোপ ইউ ক্যান সি যে ওইচের অর্ডার কিন্তু বেশি আছে, দেখো তোমাদের খাতায় যেটা লিখেছো ওইচ, তারপরে আছে NH2, তারপরে আছে আই গেস NO2, তাই না, অ্যান্ড লাস্টলি আছে হ্যালোজেন। তো এটা তো হ্যালোজেন, এটা তো নাইট্রো গ্রুপ, তাহলে দুটোই প্রায়োরিটি কম পাচ্ছে, সবচেয়ে বেশি প্রায়োরিটি কে পাচ্ছে, ওইচ। তাহলে যা হবে কম্পাউন্ডটা এর রেসপেক্টেই নেমিং করতে হবে। শুধু ওইচ থাকলে নাম কি হয়, ফেনল, তাহলে কম্পাউন্ডটার নাম হবে ফেনল। এবার সাইড গ্রুপস কী কী রয়েছে, সাইড গ্রুপস রয়েছে হচ্ছে একটা NO2 গ্রুপ আর একটা ক্লোরো গ্রুপ, মানে নাইট্রো গ্রুপ আর ক্লোরো গ্রুপ। নাম্বারিং করি, এখান থেকে হবে 1, স্যার 2টা এদিকে হবে না এদিকে হবে, অবভিয়াসলি যেদিকে সাইড গ্রুপ আগে পড়ছে সেই থেকে হবে, তাহলে 2 3 4 এরম ভাবে। সেকেন্ড পজিশনে আছে নাইট্রো আর ফোর্থ পজিশনে আছে ক্লোরো, কার নামটা আগে নেব, নাইট্রো গ্রুপ স্টার্টস উইথ N অ্যান্ড ক্লোরো গ্রুপ স্টার্টস উইথ C, সেটা নাম হবে 2 নাইট্রো 4 ক্লোরো ফেনল। 2 নাইট্রো 4 ক্লোরো ফেনল লিখে ফেলো, 2 নাইট্রো 4 ক্লোরো ফেনল। ফার্স্ট
তোমরা এটার নাম করো দেখি। চলো এই কম্পাউন্ডটার নাম করো ফার্স্ট। টেল মি দ্য নেম অফ দিস কম্পাউন্ড। স্যার হয়েছে। ওকে, সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? দ্য নেম অফ দিস কম্পাউন্ড ইজ, আমাদের নাম্বারিং করতে হবে, অ্যান্ড আমরা জানি যে COOH হোল্ডস দ্য হাইয়েস্ট প্রায়োরিটি ইন দ্য অর্ডার। সো এটা 1 হবে, নাম্বারিং এদিকে 2 হবে না এদিকে 2 হবে, অবভিয়াসলি লেফট সাইডে হবে কারণ ওদিকে সাইড গ্রুপটা আগে পাচ্ছি। 2 3 4 5, তো নামটা হবে হচ্ছে 2 ব্রোমো, বিকজ ব্রোমো স্টার্টস উইথ ব্রি। 2 ব্রোমো 5 নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড, দ্যাটস ইট। দেখে নাও। হয়ে গেছে কিনা বলো, যদি এটা হয়ে গিয়ে থাকে। সো নাও উই আর মুভিং টু দ্য ভেরি ফার্স্ট রিয়াকশন অফ ক্লাস 11। তোমাদের তো এখনো পর্যন্ত কোনো রিয়াকশন করায়নি, আজকে তোমাদের প্রথম রিয়াকশন করাবো। আর আজকে আমি কি করাবো? আজকে আমার প্ল্যান হচ্ছে আজকে আমি তোমাদের প্রিপারেশন অফ বেনজিনটা কমপ্লিট করাবো, আর নেক্সট দিন আমরা রিয়াকশনস অফ বেনজিন থেকে কন্টিনিউ করবো। তাহলে আজকে আমাদের ফার্স্ট কি হবে? আজকে আমরা প্রথম প্রিপারেশনস অফ বেনজিন। আর বাই দ্য ওয়ে, আই হোপ তোমরা এটা অর্গানিকের খাতায় করছো, সবাই এটা অর্গানিকের খাতাতে করেছো তো প্রত্যেকে? ইয়েস স্যার। আই হোপ সো। হ্যাঁ ওকে, তোমরা যখন রোববার আসবে সেদিন যদি আমি, আচ্ছা অর্গানিকের খাতাটা ক্যারি করো প্রত্যেকে, রোববার অর্গানিকের খাতাটা ক্যারি করো। যদি এটা করাই তো অর্গানিকের খাতায় করবে, আর যদি আয়নিক ইকুইলিব্রিয়ামটা কন্টিনিউ করতে তাহলে ওই খাতাতে করবে। ওকে, সো আশা করি হয়ে গেছে তোর দিন নেমিং। সো নাও উই আর মুভিং টুয়ার্ডস দ্য প্রিপারেশন অফ বেনজিন। তো হেডিং দাও। আচ্ছা একটা কথা বলি, যে কোনো অর্গানিকের চ্যাপ্টার পড়ার কয়েকটা স্টেপস আছে, 12ও বলবো আমি এগুলো। স্টেপসগুলো কী কী? ফার্স্ট স্টেপস হচ্ছে সেই চ্যাপ্টারের কেমিক্যাল ফর্মুলাটা জানতে হয়। যেমন এই চ্যাপ্টারের ফর্মুলা তোমরা অলরেডি জেনে গেছো, বেনজিন নিয়ে কাজবাজ, C6H6 থাকবে, বা C6H5 একটা খালি হাত, সেই খালি হাতে যে কোনো গ্রুপ বসতে পারে। এটাকে কি বলা হয়? দিস গ্রুপ ইজ নোন অ্যাজ ফিনাইল গ্রুপ, তাই তো? প্রথমে আমাদের জানতে হবে সেই চ্যাপ্টারের ফর্মুলা, তারপরে জানতে হবে সেই কম্পাউন্ডটার নেমিং, এই অন্যান্য কম্পাউন্ডের নেমিং কী কী হচ্ছে, তারপরে আসতে হবে ওই কম্পাউন্ডের প্রিপারেশনে, তারপরে আসতে হবে ওই কম্পাউন্ডের প্রপার্টিজে। প্রপার্টিজ কী কী হয়? ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। এবার সব যে গা দিয়ে মুখস্থ করতে হবে তা না, কিছু সিলেক্টিভ পোর্শন পড়তে হয়, বাট নেভার এভার স্কিপ দিস প্রিপারেশন পার্ট। অ্যান্ড লাস্টলি দ্য রিয়াকশন পার্ট, মানে কম্পাউন্ডটা তৈরি হয়ে গেছে, নাও ইউ আর ইউজিং দ্যাট কম্পাউন্ড টু প্রডিউস অ্যানাদার কম্পাউন্ডস, অ্যানাদার অর্গানিক কম্পাউন্ডস অর অ্যানাদার কেমিক্যাল কম্পাউন্ডস। সো এই প্রিপারেশন অ্যান্ড রিয়াকশন থেকেই যত রিয়াকশন তোমাদের দেওয়ার দেবে। সো আজকে আমাদের টার্গেট হচ্ছে, আমরা নেমিং অবধি করে ফেলেছি, আজকে আমরা প্রিপারেশনটা শেষ করবো, ঠিক আছে? চলো হেডিং দাও, প্রিপারেশন অফ বেনজিন। প্রিপারেশনস অফ বেনজিন জলের মতো বুঝতে পারবো আমরা যদি একটু ঠান্ডা মাথায় শিখি এই প্রিপারেশন রিয়াকশনগুলো, ঠিক আছে? আমি জীবনে আজ পর্যন্ত কোনো দিন আগে অ্যারোমেটিক করাইনি, সবসময় আগে অ্যালিফেটিক করি তারপর অ্যারোমেটিক করেছি। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা আগে অ্যারোমেটিক করে তারপরে অ্যালিফেটিকের দিকে মুভ করবো। বাট কোনো অসুবিধা হবে না, দেখবে এখানে প্রবলেম কিছু নেই। শুধু মনে রাখতে হবে যে কোন কম্পাউন্ডটা থেকে তৈরি করার জন্য কী কী তৈরি করতে, মানে কী কী দিতে হচ্ছে। সো সবার আগে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে, তোমরা আজকে এখন 9জন না কজন ক্লাস করছো, আমি জানি না কজন ক্লাস করছো, এটা তোমাদের ব্যাপার। যে কজনই ক্লাস করো না কেন, কাল থেকে আমার সবার থেকে এই প্র্যাকটিসটা চাই। স্যার কী প্র্যাকটিস করব? তোমাদের এখন প্র্যাকটিস করার জন্য আমি কী কী কন্টেন্টস আমি বলে দিচ্ছি। তোমাদের ফার্স্ট জিনিস হচ্ছে নিজের মতো র্যান্ডামলি কেস 1, কেস 2, কেস 3, আমি তোমাদের যে কটা কম্পাউন্ড একটুকে দিলাম না নেমিং করার জন্য, একটাও আমি বই থেকে দেখে একটু কিনি, সবকটা মন থেকে দাও, আরবিটারি।
দু একটা দেখে নিতে হয় একটু এক্সাম্পলের জন্য, বাট আরবিটারি তোমরা নিজেরা কম্পাউন্ড বানাবে ওই কেসগুলো অনুযায়ী। কেসগুলো বুঝে গেছো আশা করি। কেস ওয়ান মানে কি, যখন মোর দ্যান ওয়ান মানে ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড হয় বাট গ্রুপগুলো সেম। কেস টু মানে কি, ডাই সাবস্টিটিউটেড আর গ্রুপগুলো ডিফারেন্ট। কেস থ্রি মানে কি, ডাই সাবস্টিটিউটেড বাট দুটোই সেম হ্যালোজেন গ্রুপ। আর মোর দ্যান ওয়ান, মোর দ্যান টু বা পলিসাবস্টিটিউটেড হলে তো কী হয় তোমরা দেখতেই পাচ্ছ, ওরকমভাবে নাম্বারিং করে করতে হয়। তো এরকম কয়েকটা এক্সাম্পল নেবে, বেশি না, প্রত্যেকটার একটা করে টাইপ করবে তাহলেই হলো। তারপরে যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন এই যে প্রিপারেশন অফ বেনজিন করাচ্ছি, স্যার অলরেডি তো একদিন করলাম আবার কেন, আমার জানাশোনার দরকার নেই। আমি দেখবো যারটা মিস রয়েছে ওই মুহূর্তে গ্রুপ থেকে টাটা থাকে, কিছু করার নেই। প্রত্যেক দিন একই জিনিস বারবার বারবার করে করবে, আর আমাকে কেউ কোনো ফালতু এক্সকিউজ দেবে না, এই আমার অনেক পড়া ছিল, স্কুল ছিল, ব্যাঙের মাথা ছিল, আমাকে বলে কোনো লাভ হবে না। যদি এক্সকিউজ দেওয়ার হয় অন্য কোথাও গিয়ে এক্সকিউজ দেবে, ঠিক আছে? প্লিজ ভালো করে শুনে রাখো, কাল থেকে যখন তোমাদের সময় হয় রাত 11টার মধ্যে, নট আফটার দ্যাট, আমার 11টার পরে কোনো প্র্যাকটিস দরকার নেই। 11টার আগে তোমাদের যখন খুশি যা সময় হয়, জাস্ট 1 ঘন্টা নিয়েও বসার দরকার নেই, এইটুকু করতে আধ ঘন্টা এনাফ। 6টা মতো বোধ হয় রিয়াকশন আমি করাবো আজকে, করে কাল থেকে আমাকে প্র্যাকটিস দেবে। রিয়াকশনগুলো লিখে, মুখস্থ লিখে, ওই হ্যান্ডরাইটিং টোকা নয়, যাতে রোববার জিজ্ঞেস করলে পারো। যদি টুকে টুকে করো তাহলে রোববার বুঝতেই পারবো, আর যদি প্র্যাকটিস করে নাও রোববার এমনি মুখস্থ হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। ওকে, সো প্লিজ, আমি জানি তোমরা করবে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু বলতে যেন না হয় সেকেন্ড টাইম আমাকে। আর রাত্রিবেলার দিকে কেউ এক্সকিউজ দিও না, স্যার এই কাজ ছিল ওই কাজ ছিল, কারণ তোমার থেকে আমার এক্সকিউজ তাহলে অনেক বেশি হবে। আমি তাহলে 10-12টা ক্লাস অফ করে বলবো না আমার এই কাজ ছিল ওই কাজ ছিল, তোমাদের এক্সকিউজ আমার এক্সকিউজ তার ডাবল হবে। প্লিজ কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। এবার প্রিপারেশন হেডিং দাও, ফ্রম অ্যাসিটিলিন, ফ্রম অ্যাসিটিলিন। উই নো অ্যাসিটিলিন, বারবার পড়িয়েছি। অরিত্র, হোয়াট ইজ অ্যাসিটিলিন? কে বলতে পারবে স্যার অ্যাসিটিলিন জিনিসটা? বলেছিলাম সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, যেটাকে আমরা ইথাইন বলে জানি, কিন্তু একে কমার্শিয়াল নেম হচ্ছে অ্যাসিটিলিন। অনেকবার বলা হয়েছে এটা অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। তাহলে আমরা অ্যাসিটিলিন থেকে কি করে বেনজিন তৈরি করতে পারি? স্যার অ্যাসিটিলিন থেকে কি করে সম্ভব এটা? দেখো প্রত্যেকে, 3 molecules of acetylene are required. 3 molecules of acetylene are required. তাকে দেব আমরা কপার টিউব আর 600 ডিগ্রি সেলসিয়াস। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস কন্ডিশনস অ্যান্ড অলসো দিস নাম্বার অফ মলিকিউলস। পরীক্ষায় দেবে না এই নাম্বার অফ মলিকিউলস। আচ্ছা, সবচেয়ে বড় সমস্যা কি? স্যার তুমি তো বলেছিলে যে 3টে মলিকিউল থাকতে হবে অ্যাসিটিলিনের, তখন ওকে কপার টিউব আর 600 ডিগ্রি সেলসিয়াস দিলে বেনজিন তৈরি হবে। বাট স্যার পরীক্ষায় না একটা মলিকিউল দিয়েছে, পরীক্ষায় একটা মলিকিউল দেয়নি। পরীক্ষায় দে হ্যাভ জাস্ট মেনশন দ্যাট অ্যাসিটিলিন, তাকে দেওয়া হচ্ছে কপার টিউব অ্যান্ড 600 ডিগ্রি সেলসিয়াস। ইট ইজ ইউ হু হ্যাভ টু রিমেম্বার দ্যাট we require 3 molecules of acetylene. যদি মনে রাখতে পারো তাহলে হবে। নেভার এক্সপেক্ট যে ওরা 3 লিখে দেবে ওখানটায়, কখনো না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। বাট যাই হোক, রিয়াকশন লেখার সময় তো তোমরা 3 লিখে করবেই। তো স্যার কি হয় এখানটায়, কি হয় সেটা বোঝাচ্ছি, ভালো করে দেখবে, তারপরে নোট করবে। প্রত্যেকটা রিয়াকশন বুঝে বুঝে করবে, গা দিয়ে মুখস্থ করে লাভ নেই। 3টে মলিকিউল তো অ্যাসিটিলিনের, সাজিয়ে লিখছি আমি। এই একটা অ্যাসিটিলিন, এই একটা অ্যাসিটিলিন, আর এই একটা অ্যাসিটিলিন। ঠিক আছে, 3টে অ্যাসিটিলিনকে এরকম আমি সাজিয়ে সাজিয়ে লিখেছি। যখন তোমরা কপার টিউব এর প্রেজেন্সে 600 ডিগ্রি সেলসিয়াস, এটার ক্যাটালিস্টের মতো কাজ করছে, এই 600 ডিগ্রি সেলসিয়াস দেবে, মানে হাই টেম্পারেচার, তখন কি হবে, এই থাকা এখানে ট্রিপল বন্ডগুলোর মধ্যে থেকে একটা করে বন্ড খুলে যাবে। এই একটা বন্ড খুললো, এই একটা বন্ড খুললো, আর এই একটা বন্ড খুললো। বন্ড খুললে কি হবে, বন্ডটা কার কার মধ্যে, বিটুইন দিস অ্যান্ড দিস কার্বন। তো বন্ডটা খুললে এই কার্বনেরও একটা হাত খালি হবে, এই কার্বনেরও একটা হাত খালি হবে। সিমিলারলি এখানে এই কার্বনেরও একটা হাত খালি হবে, এই কার্বনেরও একটা হাত খালি হবে, এখানে এই কার্বনেরও একটা হাত খালি হবে, আবার এই কার্বনেরও একটা হাত খালি হবে। সো ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, প্রত্যেকটা কার্বনের দুটো করে হাত খালি, মানে একটা করে হাত খালি হচ্ছে। আগে দেখে নাও তারপরে লিখো। হ্যাঁ, ডবল বন্ড হয়ে পড়ে থাকছে। তো প্রত্যেকটা কার্বনে দুটো করে হাত খালি হয়েছে।
তো এই হাতটা জুড়ে যাবে এখানটায়, এই হাতটা জুড়ে যাবে, এই হাতটা জুড়ে যাবে। কিরকম স্ট্রাকচার তৈরি হবে জানো? ওয়েট দেখাচ্ছি। দেখো এখানে ট্রিপল বন্ড ছিল, একটা বন্ড খোলার জন্য এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এই কার্বনেরও একটা হাত খালি হয়েছে। এখানে ট্রিপল বন্ড ছিল, বন্ড খোলার জন্য এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এই কার্বনের একটা হাত খালি হয়েছে। এখানে ট্রিপল বন্ড ছিল, বন্ড খোলার জন্য এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এই কার্বনের একটা হাত খালি হয়েছে। যদি হাতগুলোকে আমি জুড়ে দিই, কিরকম স্ট্রাকচার হয়ে যাচ্ছে? এটা বেঞ্জিন স্ট্রাকচার হয়ে যাচ্ছে না? লাইক দিস। বোঝাতে হ্যাঁ পারলাম? স্যার। তার মানে তিনটে অ্যাসিটিলিন, তাকে 600 ডিগ্রি সেলসিয়াস কপার টিউব দিলে বেনজিন তৈরি হয়ে যায়। ক্লিয়ার অর নট? এগুলো কিন্তু ইয়েস খাতায় স্যার। লিখে রাখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। না যদি লিখতে চাও, ইটস আপ টু ইউ। পরে বুঝতে না পারলে আমি আর বলতে পারবো না। করে নাও। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। হুম হুম। হ্যাঁ Yeah. So next, number 2. Number 2. From लिखो एक मिनट। By decarboxylation of sodium benzoate. By decarboxylation of sodium benzoate. আচ্ছা, প্রথম কথা হচ্ছে কিছু কথাকে বোঝাবো যে স্যার হোয়াট ইজ সোডিয়াম বেনজোয়েট। দিস ইজ বেনজোইক অ্যাসিড, রাইট? This is benzoic acid. হ্যাঁ। Now sodium salt, নোট করে নেবে, সোডিয়াম সল্ট অফ benzoic acid is known as, এই যে ইনফরমেশনটা লেখাচ্ছি, ইট ইজ নট ইনক্লুডেড ইন দিস রিয়াকশন, ওকে? জাস্ট এটা তোমাদের ইনফরমেশনের জন্য। সোডিয়াম সল্ট অফ বেনজোইক অ্যাসিড ইজ নোন অ্যাজ সোডিয়াম বেনজোয়েট। সোডিয়াম বেনজোয়েট কি করে তৈরি হয় না হয় সমস্ত আলোচনা করা হবে। অ্যান্ড দ্য স্ট্রাকচার ইজ কিছুই না, জাস্ট ওইখানে যে এইচটা রয়েছে সি ডবল এইচের, ওই এইচের জায়গাটা সি ডবল জাস্ট এনে লিখে দেবে, এনে, সি ডবল এনে, আর কিছুই না। দিস ইজ সোডিয়াম বেনজোয়েট। এবারে ডিকার্বক্সিলেশন রিয়াকশনটা 11 বলো বা 12 বলো, দু জায়গাতেই খুব ফেমাস, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা। এটাকে করা হয় একটা বিশেষ রিয়েজেন্ট দিয়ে, উইথ দ্য রিয়েজেন্ট ইজ নোন অ্যাজ সোডা লাইম। Soda lime. This is nothing but the combination of calcium oxide and NaOH.
ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে একটু হিট দিতে হয় একটু। তো দিলে কি হয় দেখা যাক। আচ্ছা অরিত্র, তোমাকে জিজ্ঞেস করছি, অরিত্র এই যে সি ডবল এইচটাকে যদি সরিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে এখানটায়? বেনজিন। নো, নো, নো। কে বলতে পারবে? ও সরি স্যার, ফিনাইল ফিনাইল। ফিনাইল, রাইট। কারণ এখানটা C6H5, কারণ একটা হাতকে এই COOH মানেটা কি? মানেটা হচ্ছে, বলেছিলাম যে এইখানে যে কার্বনটার সঙ্গে COOHটা কানেক্টেড রয়েছে, তার কাছে যে হাইড্রোজেনটা ছিল সেটা কিন্তু এখন আর নেই, রাইট? কারণ দেখো 4টে হাত কমপ্লিট হয়ে গেছে, 1 2 3 4, হাইড্রোজেনটা কিন্তু এর কাছে আর নেই। তাই জন্য হাইড্রোজেন থাকলে ওটা C6H6 হতো, তবে ওটাকে বেনজিন বলতাম। যেহেতু এটা হাইড্রোজেন কম রয়েছে, তো এই COOHটাকে বাদ দিয়ে এই গ্রুপটা হচ্ছে এখন C6H5, which is known as phenyl group। কথাটা মনে রেখো। তো অরিত্র, এই ফিনাইল গ্রুপটা হচ্ছে C6H5। এই ফিনাইল গ্রুপে, আচ্ছা পর্ণশ্রী বলো, এই ফিনাইল গ্রুপে যদি আবার আমি একটা হাইড্রোজেন অ্যাড করে দিই তাহলে কম্পাউন্ডটা কিসে কনভার্ট হয়ে যাবে? ফিনাইল গ্রুপে যদি আমি একটা হাইড্রোজেন আবার অ্যাড করে দিই ওটা কি হয়ে যাবে? ভয়েস আসছে না, কে বলতে পারবে? স্যার বেনজিন। ইয়া, কারণ বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরালে ফিনাইল গ্রুপ পড়ে থাকে, ফিনাইল গ্রুপে আবার হাইড্রোজেন দিয়ে দিলে ওটা আবার বেনজিন হয়ে যাবে, খেয়াল রেখো। তো কি হচ্ছে জিনিসটা, এই হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, COONA, তাকে দেওয়া হচ্ছে সোডা লাইম। সোডা লাইম মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড প্লাস NaOH, তার সঙ্গে দেওয়া হচ্ছে একটু হিট। NaOHটা আগে কি বলা হচ্ছে, NaOH, তার সঙ্গে CaO আর হিট। মন দিয়ে শুনবে কি হয়, কি হবে স্যার? এইখানে থাকা একটা Na, এখানে থাকা আরেকটা Na, কটা Na হলো স্যার? দুটো। ওই দুটো Na2, এই একটা C, এই একটা O, এই একটা O, এই একটা O, কটা O টোটাল? তিনটে। Na2CO3 হয়ে বেরিয়ে গেল, মানে কি? সোডিয়াম কার্বনেট। Na2CO3 হয়ে বেরিয়ে গেল। কি কি জিনিস বেরিয়ে গেছে? COONA, এখান থেকে Na আর O বেরিয়ে গেছে, ঠিক আছে? পড়ে রয়েছে কি একটা হাইড্রোজেন। তো এই যে বেঞ্জিনের মাথায়, যে ফিনাইল গ্রুপটার মাথায় যে খালি হাতটা রয়েছে না, সেই খালি হাতটায় গিয়ে এই হাইড্রোজেনটা এখন বসে পড়বে। তো খালি হাতটায় হাইড্রোজেনটা এটা বসে পড়েছে, তার মানে কি ফিনাইল গ্রুপের যে হাইড্রোজেনটা চলে গেছিলো সেই হাইড্রোজেনটা ওকে আবার ফেরত দিয়ে দিয়েছি। তো এভাবে বাইরে না লিখে ভিতরে ঢুকিয়ে দিই না, এটাকে আর লেখার দরকার নেই ভাবে আমার। কি হয়ে গেল তাহলে? এটা বেনজিন হয়ে গেল। তোমরা আবার এভাবে কেটে দিও না, বললাম আমি। তাহলে বেনজিনের মাথায় খালি হাত পড়েছিল কারণ পুরোটাই বেরিয়ে গেছে ওখান থেকে, সেখানে এই হাইড্রোজেনটা চলে এলো, হয়ে গেল আবার বেনজিন। দেখানো দরকার নেই আলাদা করে। সবাই বুঝতে পারলে? প্রত্যেকে বুঝেছো কি? স্যার ওই সিএওটা ওটা কি ওটা হলো? কোনো না, 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 কোনো কাজ না, জাস্ট বিহেভিং লাইক ক্যাটালিস্ট। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নোট করেছো? নেক্সট তাহলে, নেক্সট নেক্সট ফ্রম ফেনল। এটা 12-এর খুব ইম্পর্টেন্ট রিয়াকশন ফেনলটা, এই রিয়াকশনটা ফ্রম ফেনল। 3 and 4 যে দুটো করাবো দুটোই 12-এর খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, এখানেও লাগবে অবশ্যই, কিন্তু 12-এও খুব ইম্পর্টেন্ট। আর এখন থেকে যদি এগুলো খুব ভালো করে করে নাও 12-এর আজ করবে পুরো। ফেনলকে যদি তোমরা জিঙ্ক, ডাস্ট আর হিট দাও, জিঙ্ক আর সঙ্গে হিট, দেখবে কেউ কেউ জিঙ্কটা এখানে লিখছে, আবার কেউ কেউ জিঙ্কটা এখানে লিখছে, তো অনেকে কনফিউজ হয়ে যায় স্যার কোথায় লিখবো। যেমন এই যে আগেরটা NaOHটা এখানে লিখেছিলাম, অনেকে এখানে লেখে। আরে এটা কিছু ম্যাটার করে না রে বাবা, অ্যারোর উপরে দেওয়া মানেও রিয়াকশানে অ্যাড করছো, এখানে দেওয়া মানেও অ্যাড করছো, সো ডাজেন্ট ম্যাটার, আমি এখানেই দিচ্ছি। জিঙ্ক পাউডার বা জিঙ্ক ডাস্ট হোয়াট এভার, সঙ্গে হিট, বা শুধু জিঙ্কও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, সঙ্গে হিট। কি হবে জানো? এই জিঙ্কটা যাবে, এই জিঙ্কটা যাবে গিয়ে অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড হয়ে বেরিয়ে যাবে। তাহলে বেঞ্জিনের মাথায় কি হবে? একটা খালি হাত পড়ে থাকবে, সেই খালি হাতের সঙ্গে কে থাকবে? একটা হাইড্রোজেন। তো C6H5 তার সঙ্গে হাইড্রোজেন, মানে কি এগেইন বেনজিন। ক্লিয়ার? এটা ইজি ছিল না?
বাট দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফেনলকে কী করে বেনজিনে কনভার্ট করবো? জিঙ্ক ডাস্ট আর হিট বলতে হবে কিন্তু পরের দিন এটা আমাকে। ফেনলকে কী করে আমরা কনভার্ট করবো? জিঙ্ক ডাস্ট আর হিট। ডু ইট ফাস্ট। আর আমি চেষ্টা করছি নেক্সট উইক থেকে এই ওয়েডনেসডে টাইমটাকে একটু বাড়ানোর, আর আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে। Done, sir. ওকে, নেক্সট 4 নম্বর। ফ্রম বেনজিন diazonium chloride, from benzene diazonium chloride. N2Cl. Yes, বেনজিনের মাথায় N2Cl, বেনজিনের মাথায় N2Cl। আচ্ছা, একে কি দিতে হয় মনে রাখবে ভালো করে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি H3PO2 কে রিয়্যাক্ট করানো হয়, স্যার H3PO2 জিনিসটা কি? দিস ইজ হাইপোফসফরাস অ্যাসিড, নামটা লিখে রাখো, হাইপো ফসফরাস অ্যাসিড। অ্যারো দিচ্ছি, অ্যারোর মাথায় H2O আর নিচে হিট দিলে কি হবে? এইখান থেকে বন্ডটা ব্রেক হবে, মন দিয়ে শুনবে, এখান থেকে বন্ডটা ব্রেক হবে। হলো, এটা তো একটা অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি অ্যাসিড। এই অ্যাসিডটা কি করবে? এই H2ওর অক্সিজেনটাকে নিয়ে নেবে, নিয়ে কি তৈরি করবে? H3PO3। তো ফ্রম হাইপোফসফরাস অ্যাসিড নাও ইট ইজ কনভার্টেড ইন্টু হাইপোফসফরিক অ্যাসিড। H3PO3 হচ্ছে হাইপোফসফরিক, হাইপোফসফরাস থেকে হয়ে গেছে ওটা হাইপোফসফরিক। মরুগ্গে, ওটা আমার দেখার দরকার নেই। আর এইখানে দুখানা হাইড্রোজেন আছে, তো তার মধ্যে একটা হাইড্রোজেন এখান থেকে Cl নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, ভারমে যাক। একটা হাইড্রোজেন পড়ে থাকলো, হিসেব রাখবে। আর এই যে N2টা রয়েছে ওটা নাইট্রোজেন গ্যাস হয়ে বেরিয়ে গেল, N2। তাহলে এখন কি পড়ে রইল? স্যার ওই ফিনাইল গ্রুপটা খালি পড়ে রয়েছে, মাথায় হাত খালি। সেই খালি হাতেই হাইড্রোজেনটা গিয়ে বসে পড়বে। দেখাবো নাকি আলাদা করে? না, এরকম করে দিলেই তো হয়ে গেল বেনজিন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্যার এগুলোও মনে রাখতে হবে? নো, যদি চাও তো মনে না রাখলেও পারো, বাট যদি আইএসসির পার্সপেক্টিভে বলি তাহলে আইএসসিদের কিন্তু বাই প্রোডাক্ট মনে রাখতে হয়। বাট তোমাদের শুধুমাত্র এটাই মনে রাখতে হবে যে স্যার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি H3PO2 সঙ্গে ওয়াটার আর হিট দেওয়া হয় বেনজিন কনভার্ট হয়ে যাবে, ব্যাস এটুকুও যথেষ্ট। এইটুকুও যথেষ্ট যদি মনে রাখতে পারো। পরটা, মানে মুখস্থ না রাখলেও চলবে তো? ইয়া বাট করে রাখাটা ভালো, ইটস এ গুড প্র্যাকটিস। করে রাখো, এমন কিছু কঠিন না। নেক্সট 5 নম্বর। এটা হয়ে গেছিল সবার? হয়ে গেছে আই গেস। 5 নম্বর, লাস্ট ওয়ান। ফ্রম ফ্রম বেনজিন, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড, ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। হ্যাঁ, তো বেনজিন সালফোনিক অ্যাসিডের সঙ্গে ওয়াটারকে রিয়াক্ট করাতে হয়, ভেরি ইজি।
সবার আগে বুঝতে হবে যে স্যার এই SO3H গ্রুপটা এসছে কোথা থেকে, এটাকে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, কারোর মনে আছে যে এই SO3H গ্রুপটা কোত্থেকে এসছে? SO3H গ্রুপটা কোত্থেকে এসছে কারোর মনে আছে? এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে নেওয়া হয় আর একটা অক্সিজেন সরিয়ে নেওয়া হয়, তাহলে কি পড়ে থাকে? সালফার, 3টে অক্সিজেন আর একটা হাইড্রোজেন, SO3H, সেটা বেঞ্জিনের মাথায় কিরম বসে পড়ে। ঠিক আছে, কি বললাম তাহলে? H2SO4 স্ট্রাকচার থেকে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন যদি সরিয়ে নেওয়া হয় তাহলে পড়ে থাকে SO3H, যেটা এখানে গিয়ে বসে পড়েছে। H2 কি করে ভাঙে গো? H2 ভাঙে হচ্ছে H প্লাস আর OH মাইনাসে, তাই তো? তো আমি যদি এই OH মাইনাসটা একে আবার দিয়ে দিই, মানে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন যদি ও আবার পেয়ে যায়, তাহলে ও কি করবে? ও আবার H2SO4 হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, এইমাত্র কে জয়েন করলে আবার? কে বেরোচ্ছে ঢুকছে? H2SO4, ওকে। তো বেঞ্জিনের মাথায় হাত খালি আবার, মানে ফিনাইল গ্রুপের হাত খালি। সেই খালি হাতে সে কে ঢুকে পড়বে? হাইড্রোজেন ঢুকে পড়বে, মানে বেঞ্জিন হয়ে যাবে। বুঝতে পেরেছো? বাট এই রিয়াকশনটা একটু কন্ডিশন দিতে হয়। কিরকম কন্ডিশন দিতে হয়? একটু HCl। কেন HCl দিতে হবে? ছোটবেলা থেকে পড়ছি ওয়াটার ইজ নট আ গুড ইলেকট্রোলাইটিক কম্পাউন্ড। কিছু অ্যাসিড মিশিয়ে দিলে ওর ইলেকট্রোলাইসিসটা ভালো হয়। ঠিক আছে, তার সঙ্গে টেম্পারেচার দেবো আমরা। কত টেম্পারেচার লাগবে? ইটস 150 টু 200 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে কিছুটা প্রেশার। ওকে, আচ্ছা। অরিত্র, পরের দিনের জন্য তুমি একটু হেডিং দিয়ে রাখো উডস রিয়াকশন, যেটা সম্ভবত রোববার করাবো। উডস উডস রিয়াকশন, এটা নিয়ে অনেক আলোচনা বাকি আছে। না উডস না, সরি সরি, আচ্ছা লিখতে হবে না, ছেড়ে দাও, পরে বলবো আমি। উডস হবে না, এটা হবে ফিটিক আর উডস ফিটিক। যাই হোক, এত অবধি রোববার মুখস্থ করে তারপরে আসবে, প্লাস আগের দিন আয়নিক যেটা পড়িয়েছি সেটা মুখস্থ করে তারপরে আসবে। এসে বসে থাকবে না চুপচাপ, যেন পড়া বলতে পারো। আর 7:30 পরে কেউ ঢুকবে না, অ্যালার্ম দিয়ে রাখবে। 7:30 পড়া শুরু করব আমি, 7:30 পরে কেউ ঢুকবে না। রাস্তা থেকে ইউটার্ন মারবে ঘড়ি দেখে। 7:30 পরে আর ঢুকবে না। চলো, কোনো ডাউট থাকলে বলো। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, बाय सर। বাই বাই, গুড নাইট। মা, ভাত বাড়ো।